আজকে স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমার খুব প্রিয় ছাত্রী শ্রেয়ার এই সুন্দর গান দিয়ে শুরু হলো আজকের পডকাস্ট। আজকের ৮ম এপিসোড এবং শ্রেয়া রয় আজকে হাজির বাংলাদেশ থেকে। হ্যালো শ্রেয়া, কেমন আছো তুমি? প্রণাম ম্যাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই আমি খুব ভালো আছি। খুব সুন্দর একটা গান দিয়ে তুমি আজকের দিনটা শুরু করলে, খুব ভালো লাগছে। তোমার গায়কে নিয়ে বা বিষয় নিয়ে পরে আলোচনা করব। আগে তুমি আমাকে বলো যে তোমার এখন এজ কত, তোমার বয়স কত? ম্যাম আমার এখন 10+ চলছে। 10+। আর তুমি আমার ইনস্টিটিউশনে অনেক দিন ধরে, আমার যতদূর মনে পড়ছে তুমি প্রায় প্রথম দিককারই স্টুডেন্ট, কারণ যবে থেকে আমি এই অনলাইন ক্লাস শুরু করেছিলাম তুমি প্রায় সেরকমই কাছাকাছি। তাও কতদিন হলো তোমার আমার কাছে শেখা? ম্যাম প্রায় 4 বছরের মতো। 4 বছরের মতো, বেশ। তাহলে 4 বছরের মতন যদি হয় তাহলে তুমি ওই মোটামুটি 6 বছর বয়স থেকে তুমি আমার কাছে গান শিখছো। তো মেনলি তোমার কোন গানগুলো ভালো লাগে? শাস্ত্রীয় সঙ্গীত গাইতে, নজরুল গীতি গাইতে, ফোক গাইতে? কারণ তুমি ফোকও ভীষণ ভালো গাও, সেটা আমি জানি। তো তোমার কোনটা মনে হয়, কোনটা সব থেকে প্রিয়? ম্যাম আমার শাস্ত্রীয় সঙ্গীতের গানগুলো গাইতে বেশি ভালো লাগে। তাছাড়াও রাগ প্রধান যে নজরুল সঙ্গীতগুলো আছে ওগুলো গাইতে আমি পছন্দ করি। আর ফোক গাইতে ভালো লাগে তো নিশ্চয়ই, কারণ তুমি তো ফোক গাও, অনেক রকমের কম্পিটিশনে তুমি যোগদান করেছো এর আগে। হ্যাঁ, তো ফোক তো গাও। হ্যাঁ ম্যাম, ফোক গাইতে আমার ভালো লাগে। বেশ, তো আজকে তুমি আমাদের দর্শকদের যে গান শোনাবে, তো তোমার ঝুড়িতে আজকে কি কি রয়েছে বলো? কি কি ধরনের গান তুমি ঠিক করেছো যে আজকে শোনাবে? ম্যাম আমি আজকে রাগ প্রধান নজরুল সঙ্গীতই রেডি করেছি, যেহেতু ওগুলোই আমার প্রিয় গান, ওগুলোই শোনাবো। বেশ, ঠিক আছে। রাগ প্রধান তো অবশ্যই একটা শুনবো, তার আগে তোমার সাথে একটু গল্প করে নিই। তো তোমার মিউজিক জার্নি মোটামুটি আমার ইনস্টিটিউশনে শুরু হয়েছে, 4 বছর হয়ে গেল। শাস্ত্রীয় সঙ্গীতের হাত ধরেই তুমি এখনো চলেছো। শ্রেয়া, কি মনে হয় এই যে শাস্ত্রীয় সঙ্গীত তুমি শিখছো, তোমাকে নতুন করে শাস্ত্রীয় সঙ্গীত কি দিয়েছে যেটা তুমি আগে পাওনি? ম্যাম আমি 2021 সাল থেকে আপনার সাথে যুক্ত আছি। তো তারপরে থেকে যেগুলো শিখেছি, এই আপনার কাছে আসার আগে শুধুই আমি সারগাম প্র্যাকটিস করতাম, এছাড়া 2-1টা গান এরকম কিছু। তো আপনার কাছে আসার পরে আমি শিখেছি ওমকারের যে রেয়াজগুলো, এরপরে মন্দ্র সপ্তকের যে রেয়াজগুলো রয়েছে। তো এরপরে হচ্ছে আপনার যে BS1 BS2 এর যে লেসনগুলো, সেই কমপ্লিট করার যে কৌশলগুলো, এগুলো শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি মনে করি যদি আপনার মিউজিক ট্র্যাকের সঙ্গে কোনো শিক্ষার্থী প্র্যাকটিস করে আপনার শুনে শুনে, আমি মনে করি তার গান কণ্ঠ সাধনের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো আপনার কাছ থেকে পেয়েছি গামাকের রেয়াজগুলো, মিডের রেয়াজ, মুরকির প্র্যাকটিস, এর সবথেকে বড় হলো তারসপ্তকে সহজে সুর লাগানোর যে কৌশল, আপনার কাছ থেকে শেখার পরে আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। এছাড়া আগে আমি কখনো জানতামই না যে তানপুরে প্র্যাকটিস করলে গলা সুন্দর হয় বা গলার মাধুর্যটা বাড়ে। তানপুরা এবং হারমোনিয়ামের মধ্যে তানপুরার যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো আপনার কাছে এসে জেনেছি। গানের যে রাগের আলাপ তৈরি, তান তৈরি, বিস্তার নিজে নিজে তৈরি করে গাওয়া, এই বিষয়গুলো আমার কাছে কঠিনই লাগতো, কিন্তু আপনার কাছে আসার পরে আপনি অনেক সহজ করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। এখন আমি ইচ্ছে করলে এরকম আপনার নিয়মগুলো অনুসরণ করে আমি খুব সহজে এগুলো করতে পারি। তো একটা সহজ প্রশ্ন, সহজ উত্তর, একদম সোজাসুজি। কতক্ষণে রেয়াজ হয় সারাদিনে? ম্যাম আমি ভোরে উঠে সকালবেলা 1 ঘন্টার মতো রেয়াজ করি, তারপরে রাতে আবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টাও হয়ে যায়। তো মোটমাট মিলিয়ে 2 ঘন্টার বেশি 3 ঘন্টা প্রতিদিন রেয়াজ আমার করা হয়। বাহ, খুব সুন্দর সময়। আচ্ছা শ্রেয়া, একটা সহজ প্রশ্নর একটা সহজ উত্তর চাই, সেটা হচ্ছে কতক্ষণ তুমি রেয়াজ করো?
ম্যাম প্রতিদিন সকালে আমি 1 ঘন্টা করে রেয়াজ করি, আবার রাতে বেশি একটু সময় পাই বলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম রেয়াজ করি। বলতে গেলে প্রতিদিন 3 ঘন্টার কাছাকাছি আমি রেয়াজ করি প্রতিদিন। বাহ, খুব সুন্দর একটা সময় তুমি 3 ঘন্টা সময় দিচ্ছ, আর দিয়েছো বলেই গলার একটা সুন্দর গায়কী তৈরি হয়েছে, সুন্দর একটা মুরকি তৈরি হয়েছে, মাসল মেমোরি যেটাকে বলে, সেই খাঁজগুলো সুন্দর তৈরি হয়েছে। কিন্তু এরপর তো আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়বে, বড় হবে, উঁচু ক্লাসে উঠবে যখন, তখন কিভাবে মেনটেন করবে এই সময়টা? ম্যাম মূলত আপনার সান্নিধ্য লাভের পর থেকেই মা আমাকে আপনার নির্দেশনা অনুযায়ী দৈনিক রুটিনটা আমাকে সাজিয়ে দিয়েছেন। তো ছোটবেলা থেকেই গান এবং লেখাপড়া দুটোকে একই শিক্ষার অংশ হিসেবে জেনেছি। তখন আমি এই যে আমি এখন যে রুটিনটা হিসেবে অনুসরণ করি, তো তখন আমি মনে করি সেরকমই করব। যেমন রাতে যদি 1 ঘন্টা রেয়াজ করতে না পারি বা 1.5 ঘন্টা করতে না পারি, তখন 1 ঘন্টার একটু কম বা 45 মিনিট করব, কিন্তু রেয়াজটা ম্যাম চালিয়ে যাব আমি। তো এটা আমার যদি একদিন রেয়াজ না করি, সেদিনকা আমার মনে হয় যে কিছু একটা করা হয়নি। তো আমি নিজেরই ভালো লাগে এটা করতে। বাহ, এই যে রেয়াজ করতে, যেটা ছোট বয়সে প্রত্যেকেরই একটা সমস্যা, যে রেয়াজ করতে ভালো লাগে না, ছোট ছোট বাচ্চাদের রেয়াজ করতে ভালো লাগে না। কিন্তু এটা আমার ইনস্টিটিউশনে আমি যাদের পডকাস্ট নিয়েছি বাচ্চাদের, তাদের এছাড়াও যারা এখনো মানে আমার কাছে শিখছে, তাদের প্রত্যেকের কিন্তু এই জিনিসটা কমন পাই যে তোমাদের প্রত্যেকেরই রেয়াজ করতে খুব ভালো লাগে। তো এই জিনিসটা খুব ভালো একটা বিষয় যে রেয়াজ করলে পরে দেখো তুমি যেখানে পরিশ্রম করবে অবভিয়াসলি তুমি সেখানে ফলটাও ভালো পাবে। এটা খুব একটা সহজ নিয়ম, প্রকৃতির নিয়ম, সব জায়গার জন্যই সমান। এবার তুমি একটা সুন্দর কথা বলেছো, সেটা হয়েছে যে সেটা বললে যে তুমি গানটাকে মানে সঙ্গীতটাকে এবং পড়াশোনাটাকে একইভাবে একই শিক্ষা জ্ঞানে তুমি নিয়েছো। এই যে ব্যাপারটা, এই যে চিন্তা ভাবনাটা, এটার জন্য আমি তোমার অভিভাবকদের অনেক ধন্যবাদ জানাবো যে এই বিষয়টা তোমার থেকে ছোটবেলা থেকেই তৈরি করে দিয়েছেন, যে পড়াশোনা আগে প্রায়োরিটি দেব, সঙ্গীতটাকে ঠিক আছে যদি পরীক্ষা না থাকে বা পড়ার চাপ কম থাকে তখন একটু রেয়াজ করব, বা কোনো অকেশনের জন্য আগে রেয়াজটাকে স্যাক্রিফাইস করব। যে কোনোর জন্য দেখা যায় যে আগে গানটাই স্যাক্রিফাইস হয়ে যায়, অথচ মনে মনে বড় ইচ্ছে থাকে যে না আমি খুব ভালো গাইবো। তো দুটো কিন্তু একসঙ্গে পসিবল নয়। এটা বোঝানোটা খুব বড় জরুরি, যে যারা মনে করছো যে না মিউজিকটাকে আমি সিরিয়াসলি শিখবো, সেটা গান হোক বা যে কোনো জনারই হোক না কেন, তো তোমাকে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিতে হবে যতটা তুমি ইম্পর্টেন্স দিচ্ছ তোমার পড়াশোনাকে। তো অবশ্যই তুমি সেখানে ভালোভাবে পৌঁছবে। তো একদম তোমার চিন্তা ভাবনা সঠিক জায়গায় রয়েছে, যার কারণে তুমি বিভিন্ন রকম প্রতিযোগিতাতেও তুমি কিন্তু আমি যতদূর জানি খবরে আছে যে তুমি প্রাইজ পাও, সেখানে প্রথম হোক দ্বিতীয় হোক এই স্থান অধিকার করো। তো তুমি মোটামুটি বাংলাদেশে এখন অবধি তুমি তোমার সঙ্গীত জগতের কিরকম ছাপ ফেলেছো? ম্যাম বাংলাদেশে এখানে আমি শিখছি, তো সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেই প্রতিযোগিতাগুলোতে আমি কোনো প্রতিযোগিতায় আমরা বেশিরভাগই ফার্স্ট হয়েছি, কিছু কিছু যেখানে একটু কম প্র্যাকটিস হয়েছে সেখানে দ্বিতীয় বা তৃতীয় এরকম স্থান অধিকার করেছি, কিন্তু বলতে গেলে বেশিরভাগই আমি ফার্স্ট হয়েছি। বেশ, তো হ্যাঁ দেখো, এবার কোনো প্রতিযোগিতায় তুমি প্রথম হলে কি দ্বিতীয় হলে কি তৃতীয় হলে স্থানটা ম্যাটার করে না, ম্যাটার করছে তোমার সামনে যে গুণী মানুষ রয়েছেন তারা তোমার সঙ্গীত পরিবেশনকে কতটা অ্যাপ্রিসিয়েট করছেন, কতটা সঠিক রাস্তা দেখাচ্ছেন, এই বিষয়টাকেই মেনে নেওয়া। তো এই বিষয়টাকে জানা এবং সেইভাবে এগোনো। তো ঠিক আছে শ্রেয়া, তোমার সাথে তো আবার আমি পরে আবার আলোচনায় আসছি। তো তুমি যে রাগ প্রধান গানটি ঠিক করে রেখেছো আজকে শোনাবে, চলো চট করে সেটা একটু শুনে নিই। ঠিক আছে ম্যাম। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি
বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া, ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ, ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো সাধ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। বাহ শ্রেয়া, বেশ ভালোই ভ্যারিয়েশন এবং মুরকির দখল ভালোই এসেছে গলায়। এটা যেন থাকে, হ্যাঁ, এই রেওয়াজটা সেই জায়গায় সবসময় কিন্তু রাখতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমি একটা জায়গায় যখন পরিশ্রম করে সেই জায়গাটা অ্যাচিভ করি, সেটাকে ধরে রাখাও কিন্তু এমন নয় যে আমি এখন আমার গলায় এতটা মুরকি আসছে আমি রেওয়াজ বন্ধ করে দিলাম তো আমার সেটাও থেকে যাবে, থাকে না, কিন্তু সাথে সাথে নেমে যায়। এটা হয়তো তুমিও ফিল করবে, কখনো হয় না যে হয়তো কোনো অকেশন রয়েছে বা কিছু কারণ বা শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন রেওয়াজ হলো না, তো সাথে সাথে দেখবে সেটা কিন্তু ড্রপ করবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রেওয়াজটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। তো খুব সুন্দর শ্রেয়া, আমরা আমাদের পডকাস্টের একদম শেষের দিকে শুধু একটাই প্রশ্ন যাওয়ার আগে, যেটা আমি সব আমার ছোট স্টুডেন্টদের জানতে চাই, এবং এটা একদম মনের কথা বলবে, এমন নয় যে এখন পডকাস্ট হচ্ছে বলে আমি ভালো ভালো কিছু কথা বলবো। মিউজিকটা তো মন থেকে ভালোবাসা হয়, গানটা মন থেকেই ভালোবাসো, এটুকুনি বোঝা যায়। তো আগামীতে সঙ্গীত নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কারণ তুমি রাগ সঙ্গীত ভালোবাসো, রাগ সঙ্গীত তুমি চর্চা করো, কিন্তু জনপ্রিয়তার ক্ষেত্রে যদি দেখা যায় তো সেক্ষেত্রে আধুনিক গান বা ফিল্মি সং একটু বেশি চাহিদা, হয়তো সেটাই। তো এই যে দুটো জনার, যার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, যেমন শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তুমি অনেক কিছু, এর ভান্ডারে প্রচুর কিছু
মানে মণিমাণিক্য রয়েছে, যেটা সারা জীবনে তুমি শেষ করতে পারবে না। এবং এই শিক্ষার মধ্যে দিয়ে তোমার একটা গায়কের একটা নেক্সট লেভেলে তুমি পৌঁছতে পারবে। আবার পাশাপাশি এমন রয়েছে যে আধুনিক গান করলে তুমি একটু জনপ্রিয়তাটা হয়তো বেশি পাবে, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সেইভাবে জিনিসটাকে বেছে নেন, জিনিসটা অনেকটা ইজি। তো তোমার কাছে যখন এই অপশন আসবে যে শাস্ত্রীয় সঙ্গীতের হাত ধরে থাকতে চাও সারা জীবন, নাকি নিজের জনপ্রিয়তাটাকে প্রাধান্য দিয়ে তুমি আধুনিক গানের দিকে বেশি মনোনিবেশ করবে, যদি বলা হয় কেরিয়ার হিসেবে তুমি কি চুজ করবে যদি সঙ্গীতটাকে নিয়ে করতে চাও, তাহলে তোমার উত্তর কি হতে পারে? ম্যাম, গান এইটা নিয়ে যে আমি কতদূর আগাতে পারবো সেটা আমার থেকে বেশি ভালো আপনিই জানেন। তো যদি এরকম কোনো আসে, যদি এরকম কোনো সময় আসে, তখন আমি বলবো শাস্ত্রীয় সঙ্গীতটা নিয়ে আমি বেশি আগাতে চাই। তার মাঝে যদি অল্প একটু আধুনিক গান গাইতে হয় সেটা অল্প অল্প, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতটা আমি বেশি গাইতে চাই। এরপরে তো আমি আমার এরকম একটা স্বপ্ন আছে যে আমি বড় হয়ে একজন ভালো শিল্পী হব। তো আমার গান শুনে যেন যারা আছেন সামনে, তারা যেন আমার গান শুনে তাদের ভালো লাগে। যে আমি গান গাইলাম তাদের ভালো লাগলো না, সেটা আমি চাই না। যে আমার গানটা শুনে যেন তাদের ভালো লাগে, যে প্রাণের যেন একটা যেন শান্তি আসে তাদের মধ্যে। তো শাস্ত্রীয় সঙ্গীত আমার জিনিসটা আমারও অনেক ভালো লাগে, আমি এটা নিয়েই আগাতে চাই। তো আমি সবার থেকে বড় একজন ভালো মানুষ হতে চাই, তারপরে হচ্ছে গান আমি শাস্ত্রীয় সঙ্গীতই গাইতে চাই জীবনে। একদম বড় ভালো মানুষ হওয়া আর ওপর কিন্তু অনেকটা ভালো গাওয়াও ডিপেন্ড করে, এটা আমি মনে করি। হ্যাঁ, ভেতর থেকে তুমি যদি সৎ থাকো, তুমি ভেতর থেকে যদি গানটাকে সেভাবে রেসপেক্ট করো, তুমি যদি তোমার আশেপাশের মানুষজনের প্রতি শ্রদ্ধাশীল হও, তাহলে অবশ্যই তুমি তোমার গায়কিতে সেই অনেস্টিটা দেখা যাবে। তাই অবশ্যই সেই চিন্তা ভাবনা রেখো, যেরকম ভাবে সুন্দরভাবে তোমার বাবা মা তোমাকে বড় করছেন, যে শিক্ষায় বড় করছেন, যে সংস্কৃতির মধ্যে দিয়ে তুমি রয়েছো, ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটা যেন সারা জীবন একইভাবেই অটুট থাকে। খুব ভালো লাগলো শ্রেয়া তোমার সাথে আজকে আলাপ করে। আবার তো ক্লাসে আমাদের আলোচনা হবে, সেখানে বকাঝকা সমস্ত কিছুই চলবে, সেটা একটা আলাদা পার্ট, সেটা তো আমাদের ক্লাসে চলবেই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই। কিছুদিন আগে যে সমস্যাটা তোমার হয়েছিল, মনে হচ্ছিল যেন তার সব থেকে গলা লাগছে না, একটু পিচ নিচে থেকে যাচ্ছে, আমি আপাতত সেটা শুনতে পেলাম না, আপাতত মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে। তো বাকি তো তানপুরায় যখন শুনবো তখন আবার সেটা বলে দেবো, ঠিক মতন হোমওয়ার্ক পাঠিও টাইম মতো। তো চলো, তোমার সাথে আবার দেখা হবে, ভালো থেকো, নমস্কার। আশীর্বাদ করবেন ম্যাম, প্রণাম ম্যাম, ভালো থেকো। হ্যাঁ।